নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দুটো দলই সংসদের অভ্যন্তরে এই মুহূর্তে সংসদ শুরু হওয়ার ঠিক একদিন আগে দুটো মূল যে দল ভারতবর্ষে রয়েছে, বিজেপি এবং কংগ্রেস, তাদের প্রত্যেক সাংসদদের উদ্দেশ্যে একটা হুইপ জারি করেছে। এবং হুইপ হচ্ছে যে সেই সময় জারি করা হয় যখন ভোট দানের একটা কর্মসূচি কোনো ক্ষেত্রে থাকে এবং প্রত্যেক সাংসদদেরকে উপস্থিত থাকতে হবে। হুইপ জারি করার মূল শর্ত হচ্ছে সেটাই যে প্রত্যেক সাংসদরা উপস্থিত থাকবেন যে নির্দিষ্ট দিনগুলোর জন্য হুইপ জারি করা হয়েছে সেই ক্ষেত্রে। এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে 9 মার্চ আপনাদের নতুন সংসদের যে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বটা শুরু হচ্ছে এবং 9 মার্চ থেকে সেটা চলবে 2রা এপ্রিল পর্যন্ত। অবশ্যই প্রায় 1 মাস ব্যাপী একটা বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এবং অবশ্যই এই মুহূর্তে যেটা ধারণা করা হচ্ছে, অবশ্যই কিন্তু এই বাজেট অধিবেশনের দ্বিতীয় ক্ষেত্রটা আরো গুরুতর হবে ভারতবর্ষের কাছে বা ভারত সরকারের কাছে ট্যাকেল করার জন্য বিরোধীদেরকে। তার কারণ একাধিক রয়েছে এবং আপনাদের প্রাথমিক যে কারণটা আপনাদের জানাই, যে হুইপ জারি করার মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে ওম বিড়লা স্পিকার, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। আপনারা জানেন, বিরোধীদের পক্ষ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে 118 জন সাংসদ তারা সই করেছিলেন এবং ওম বিড়লার অনাস্থা প্রস্তাব তারা জমা দিয়েছিলেন। তো সেই জমা দেওয়ার পরবর্তী সময় ওম বিড়লা নিজেকে সরিয়ে নেন। বাজেট অধিবেশনের প্রথম অর্ধ শেষ হওয়ার আগেই এই ঘটনা ঘটে এবং বাজেট অধিবেশনের শেষ 2-3 দিন ওম বিড়লা চেয়ারে বসেননি। তিনি অফিসে এসেছেন পার্লামেন্টে, কিন্তু চেয়ারে তিনি বসেননি। তো সেই যে তাকে অপসারণ বা তাকে নিয়ে অবিশ্বাস, নো কনফিডেন্স মোশনটা এনেছিল ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের পক্ষ থেকে, তো সেই মোশনটা নিয়ে আলোচনা হবে এবং 240 জন সাংসদকে বিজেপি এবং 99 জন সাংসদকে কংগ্রেস পার্টি তাদের হুইপ জারি করেছে যে 9 মার্চ উপস্থিত থাকতেই হবে এবং ভোট দানের কর্মসূচি সেদিনই একদম নির্ধারিত হবে শেষ রাতের দিকে। এবং প্রাথমিকভাবে নো কনফিডেন্স মোশন আনলে যেটা হয়, নো কনফিডেন্স মোশন আনলে সেটাকে নিয়ে আগে আলোচনা হয় এবং যার বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনা হয়েছে তিনি যদি পার্লামেন্টারিয়ান হন, তিনি অবশ্যই সংসদে তার নিজস্ব পক্ষটাও রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা জানি না যে ওম বিড়লা আসবেন কিনা 9 মার্চ যখন সংসদ খুলবে, এবং কোন কোন প্রেক্ষিতে এই মুহূর্তে ভারত সরকারকে কোণঠাসা করবে বিরোধীরা, সেগুলো আপনাদের পরপর জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের প্রাথমিক জানাই যে ওম বিড়লা, তার বিরুদ্ধে কোন কোন সমস্যাগুলো থাকার জন্য বিরোধীদের পক্ষ থেকে নো কনফিডেন্স মোশনটা আনা হয়েছিল। প্রাথমিক যে জায়গাটা তৈরি হয়েছিল, জেনারেল নারভানের যে বইটা, সেটা রাহুল গান্ধীকে কোনোভাবেই কোট করতে দেওয়া হয়নি এবং রাহুল গান্ধীর বলার সময়, বিরোধী দলনেতার বলার সময় ওম বিড়লা বারংবার ইন্টারফারেন্স দেখাচ্ছিলেন এবং নিজে বলতে শুরু করছিলেন যে তিনি কোনো মতেই রাহুল গান্ধীকে বলতে দেবেন না, জেনারেল নারভানে তার বই থেকে কোট করতে দেবেন না। এটা ছিল প্রথম জায়গা। দ্বিতীয় দিন তিনি যেটা করেন, 8 জন কংগ্রেস সাংসদ, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের 8 জন সাংসদ, তার মধ্যে 7 জন কংগ্রেসের, 1 জন সিপিআইএম এর, তাদেরকে সম্পূর্ণভাবে সাসপেন্ড করে দেন। অথচ এমন ঘটনা যে এর আগে ঘটেনি। এই 8 জন সাংসদ কি করেছিলেন, ওয়েলে নেমে প্রতিবাদ দেখিয়েছিলেন। সম্পূর্ণ ওয়েলে নেমে প্রতিবাদ দেখানো এটা আকছাড় হয়ে থাকে, কিন্তু তার জন্য সম্পূর্ণ অধিবেশনের জন্য এই 8 জনকে নিলম্বিত করে দেওয়া, সেটা সাধারণত কিন্তু আমরা দেখতে পাই না। তবে ওম বিড়লা সেটাও করেছিলেন। তার পরবর্তী দিন যেটা করেন সেটা আরো মারাত্মক ঘটনা। সেটা হচ্ছে যে কয়েকজন মহিলা সাংসদ, সেটা প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, তার মধ্যে মহুয়া মৈত্র ছিলেন, ডিম্পল যাদব ছিলেন এবং তার সঙ্গে এনসিপির তরফ থেকে সুপ্রিয়া সুলে, তারাও ছিলেন। এই 4 জন মহিলা মূলত গিয়ে নরেন্দ্র মোদী বাজেট অধিবেশনে বলতে আসার আগে, রাষ্ট্রপতির ভাষণের উদ্দেশ্যে তিনি বলবেন তার আগে, তখন নরেন্দ্র মোদী ছিলেন না, দেশের প্রধানমন্ত্রী তার সিটে ছিলেন না, কিন্তু তার আগে তার সিটের সামনে গিয়ে তারা প্রতিরোধ দেখান। তো ওম বিড়লা সেটাকে সম্পূর্ণভাবে বলেন যে এই যে প্রতিরোধ দেখালেন তারা, তাই জন্য তার কাছে নাকি খবর ছিল যে কংগ্রেসের মহিলা সাংসদদের দিয়ে কংগ্রেস চাইছে প্রধানমন্ত্রীর উপর হামলা করতে। এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাই এই নো কনফিডেন্স মোশন নিয়ে আসা হয় বিরোধীদের পক্ষ থেকে, যে যেভাবে তিনি পক্ষপাত তুষ্ট আচরণ করে সংসদ চালাচ্ছেন সেটা কখনোই স্পিকার সুলভ আচরণ নয় এবং সেই জন্যই নো কনফিডেন্স মোশন। এবং এটাই একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে যে ভারতবর্ষের যে স্পিকার, তিনি এমন ভাবে সংসদটাকে পরিচালনা করছেন তার উপর বিরোধীরা আস্থাই রাখতে পারছে না।
ভোটাভুটির মাধ্যমে অবশ্যই আমরা জানি যে এনডিএ তাদের সাংসদ সংখ্যা বেশি, সেই সাংসদ সংখ্যার বেশি ভিত্তিতেই ভোট হবে এবং তিনি আবারও স্পিকার পদে থাকবেন। কিন্তু এই যে ভোটাভুটিটা হবে, বিতর্কটা তৈরি হবে, সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে। এছাড়া কোন কোন বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা হবে সংসদে, অবশ্যই কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করবে বিরোধীরা, আপনাদের জানাই। এই মুহূর্তে আপনারা জানেন যে ভারত মহাসাগরে এসে আমেরিকা ইরানের একটি জাহাজকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে, হামলা করেছে, তাদের উপর মিসাইল অ্যাটাক করেছে। সেটা করার কোনো অধিকার কিন্তু আমেরিকার নেই। ভারত মহাসাগরটা হচ্ছে ভারতের টেরিটরির মধ্যে, এবং সেখানে যখন একটি আমেরিকান ইরানের জাহাজ এলো এবং তারা আমাদের অতিথি ছিল, ভারতবর্ষের অতিথি হিসেবে তারা এসেছিল, এবং সেখানকার যারা নৌবাহিনীর যারা কর্মী ছিলেন তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিল, সেই পর্যায়ে তারা আবার যখন জলের মধ্যে ছিল, সেই নৌবাহিনীর জাহাজটা, ইরানের যে নৌবাহিনীর জাহাজটা, সেটাকে আমেরিকা মিসাইল অ্যাটাক করে। সেটার কোনো অধিকার কিন্তু আমেরিকার নেই, এবং ভারতবর্ষের পারমিশন ছাড়া এটা তারা করতে পারে না। এবং এই সামগ্রিক বিষয়টা যে খুব একটা ছোট একটা ইস্যু, ভারতবর্ষে ভারত মহাসাগরে এসে ইরানের জাহাজকে অ্যাটাক করেছে আমেরিকা, সেটা যে খুব একটা ছোট বিষয় তেমন ভাবার কোনো জায়গা নেই কিন্তু। কারণ তাম যে বিদেশের নিউজ পেপার, নিউজ চ্যানেল, প্রত্যেকটা জায়গাতে এটাকে নিয়ে লেখালেখি হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস, আমেরিকার নিজস্ব পেপার, সেখানে পর্যন্ত ভারতের এই যে ব্যবহারটা করেছে আমেরিকা ভারতের সঙ্গে, ভারত মহাসাগরে এসে একদম ইরানিয়ান জাহাজকে মেরে দিয়েছে, সেটাকে নিয়ে সেখানকার টাইটেল যেটা বেরোচ্ছে, সিঙ্কিং অফ ইরানস ওয়ারশিপ ইজ পলিটিক্যাল মেস ফর ইন্ডিয়া। আপনারা বোঝার চেষ্টা করুন যে ভারত মহাসাগরে এসে ইরানের জাহাজকে যেভাবে আক্রমণ করলো আমেরিকা, সেটা কখনোই ভারতের জন্য পলিটিক্যালি একটা ভালো জায়গা তৈরি করতে পারে না, এবং ভারত সরকার সেটাকে নিয়েও স্ট্যান্ড দেওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের যে নেভি, তারা ইন্ডিয়ান নেভি, তারা একটা দিন সময় নিয়েছে। অবশ্যই ইন্ডিয়ান নেভি আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের কথা ছাড়া কেউই কিছু করতে পারেন না, তো সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারকে কিন্তু কোণঠাসা হতেই হবে। এছাড়া গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হয়েছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেই পরিস্থিতির ঠিক আগে কেন হঠাৎ করে নরেন্দ্র মোদী চলে গিয়েছিলেন ইসরায়েলে এবং সম্পূর্ণ সাপোর্ট করে এলেন, এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা যে আলী খামেনাই, সুপ্রিম লিডার অফ ইরান, তাকে যখন আমেরিকা মেরে দিল, গুড়িয়ে দিল, একদম তাকে হত্যা করলো, খুঁজে বের করে হত্যা করলো, এবং আলী খামেনাই কিন্তু কোনোভাবেই লুকিয়ে ছিলেন না, বা আলী খামেনাই কিন্তু সরকার পরিচালনা করার ক্ষেত্রে ভয় পাচ্ছিলেন তেমন বিষয়টা নয়, তিনি সারেন্ডার করেননি, তাকে খুঁজে বের করে মিসাইল দিয়ে অ্যাটাক করে মারা হয়েছে, এবং প্রায় 40-50 জন লিডার, সুপ্রিম লিডার যারা, তাদেরকে মেরে ফেলা হয়েছে, এবং আলী খামেনাইয়ের আশেপাশে যারা থাকতেন। তো সেই যে জায়গাটা অ্যাটাকটা করলো আমেরিকা, সেটার বিরুদ্ধে একটা কথাও বললেন না নরেন্দ্র মোদী সহ নরেন্দ্র মোদী সরকারের তামাম যারা মন্ত্রী রয়েছেন। 6 দিন পর্যন্ত সম্পূর্ণ তারা চুপ করে থাকলেন। তার পরবর্তী দিনে আমরা দেখলাম যে বিক্রম মিশ্রি গিয়ে তিনি শোক বার্তায় সই করলেন এবং বিভিন্ন কথাবার্তা তিনি বললেন, এবং পরবর্তী দিন আমরা দেখলাম যে 5ই মার্চ বিকেল বেলা ভারতবর্ষের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর তিনি প্রথমবার জানালেন যে তিনি সৈয়দ আব্বাস অর্থাৎ ইরানের ফরেন মিনিস্টার, তার সঙ্গে ফোনে কথা বলেছেন। তো এই যে কাজটা, এটা করতে এতটা দেরি হলো কেন? আলী খামেনেইর মৃত্যুতে তারা যে নিন্দা করবে, তারা যে দুঃখ প্রকাশ করবে, সেটাতে এত দেরি হলো কেন? কোন দেশের সুপ্রিম লিডারকে এইভাবে কি মেরে ফেলা যায় যুদ্ধের পরিস্থিতিতে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠে সারা পৃথিবী থেকেই তোলা হচ্ছে। এবং আপনাদেরকে আরো একটা জিনিস জানাই যে অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গাটা, যে আমেরিকা এই মুহূর্তে ভারতবর্ষকে পারমিশন দিয়েছে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আচ্ছা ঠিক আছে, আপনারা 30 দিনের জন্য তেল কিনতে পারেন রাশিয়ার থেকে, কিন্তু এই পারমিশন দেওয়ার অধিকার তাদের কে দিল? ভারতবর্ষ কার থেকে তেল কিনবে, কার থেকে তেল কিনবে না, সেটাকে আমেরিকা এই মুহূর্তে ঠিক করে দেবে, এবং তার পরবর্তীতে ভারতবর্ষ চলবে। ভারতবর্ষের কি যে সভারনিটি, সেটা এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষ কি এখনো পর্যন্ত পরাধীন ভারতবর্ষ হয়ে আছে? এই প্রশ্ন গতকাল থেকেই তুলছি আমরা, এবং অবশ্যই সারা দেশ থেকে বিভিন্ন বিরোধী সাংসদরা কিন্তু এই প্রশ্ন তুলছে। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন যে বাইরে যতই এই মুহূর্তে আম আদমি পার্টি, কেজরিওয়াল, তারা কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করুন না কেন, আমরা দেখতে পাই যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করে, কিন্তু একত্রিত হয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে 9 মার্চ থেকে যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, 9 মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত একাধিক ইস্যুতে
কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করবে বিরোধীরা, এবং কখনোই কিন্তু এই মুহূর্তে আর নেহেরু কিংবা ইন্দিরা গান্ধীর আড়ালে গিয়ে লুকোতে পারবে না কেন্দ্রীয় সরকার। সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো সংসদ ক্ষেত্র শুরু হলেই। কিন্তু এই মুহূর্তে একদম হুইপ জারি করলো, সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়। ওম বিড়লা স্পিকার, ভারতবর্ষের গণতন্ত্রের স্পিকার, তার উপর এই মুহূর্তে ভোটাভুটি হবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোন কোন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে পিছু হটতে হবে এই মুহূর্তে বিরোধীদের সামনে, সমস্তটা রাখলাম আপনাদের সামনে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে রাখুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।